নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সুপ্রিম কোর্টের খবর গতকালই আপনাদের জানিয়েছিলাম যে ইডি ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লড়াইটা হচ্ছে এবং ইডির তরফ থেকে দাঁড়িয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অন্যদিকে কপিল সিব্বল, তিনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়েছেন। এবং গতকাল সুপ্রিম কোর্টে মারাত্মক একটা সিচুয়েশন তৈরি হয়, সেই সমস্ত সিচুয়েশনের কথা আপনাদের প্রায় বলেইছি। কিন্তু এই মুহূর্তে গতকালই একটা ঘটনা ঘটে কলকাতা হাইকোর্ট, এবং সেই ঘটনার সূত্র ধরে একটা ভিডিও খুব ভাইরাল হয়। তো সেই ভিডিওটা আপনাদের দেখাই আগে, এবং সেখানে একদম দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে লয়ার ছিলেন তিনিও ভিডিও কলের মাধ্যমে ছিলেন। ভিডিও কলে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে উপস্থিত থাকা যায়, সওয়াল করা যায়, এবং সেই জায়গা থেকে ইডির তরফ থেকে যিনি ছিলেন তিনিও সরাসরি কিন্তু ভিডিও কলিং এর মাধ্যমে উপস্থিত ছিলেন। এবং তৃণমূল কংগ্রেসের থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি একদম সরাসরি টিউশন পড়ালেন এস ডি রাজুকে, অর্থাৎ যিনি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ইডির তরফ থেকে মামলাটা লড়ছিলেন তাকে। এবং সেই ভিডিওটা আপনারা আগে দেখুন, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যা। একদম টান টান উত্তেজনাময় একটা পর্ব ঘটে, ছোট্ট একটা ভিডিও। Please mute yourself. All right, this is unbecoming conduct, and the next time you want to, as law officer, refer to a sitting chief minister by her name, give her the dignity of calling her the chief minister of a state, a multi-term chief minister. There is a certain decorum to be maintained in a courtroom, Mr. Raju. আপনারা দেখলেন সেই ভিডিও, এবং সেখানে যাদের দুজনকে দেখা যাচ্ছে, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি এস জি রাজু, যিনি ইডির পক্ষ থেকে লড়াইটা করছেন, এবং অন্যদিকে মানিকা গুরুস্বামী, তিনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লড়াই করছেন। এই মানিকা গুরুস্বামী যে কথাটা বলছিলেন ভিডিওতে আপনারা দেখলেন, যে আপনি একজন মাল্টি টার্ম অর্থাৎ বহুবারের মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কথা বলছেন, আপনি কোর্টের মধ্যে দাঁড়িয়ে কথা বলছেন, আপনি অন্তত কিছুটা সম্মান দিয়ে কথা বলুন, আপনি যে ধরনের ভাষা প্রয়োগ করছেন তার সম্বন্ধে সেটা সঠিক নয়। অ্যাড্রেস হার প্রপারলি, এই কথা সঠিকভাবে কিন্তু একদম মানিকা গুরুস্বামী বলেন, এবং তারপর থেকেই এই ভাইরাল হয়ে যায় ভিডিওটা, কলকাতা হাইকোর্টের এই ভিডিও। এর আগে যখন 13 তারিখ মামলাটা উঠেছিল হাইকোর্টে, তখন আমরা দেখতে পেয়েছিলাম এই এস ডি রাজু আরো মারাত্মক অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি যখনই বলতে যাচ্ছেন তখন নাকি তার মাইক মিউট করে দেওয়া হচ্ছে এবং তাকে বলতে দেওয়া হচ্ছে না। এবং অন্যদিকে একদম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন আর্গুমেন্ট করা হয়েছিল, এবং তখন আমরা দেখতে পেয়েছিলাম যে এই মানিকা গুরুস্বামী খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন। মানিকা গুরুস্বামী বলেছিলেন যে ইডি এসে আমাদের তথ্য চুরি করে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। অন্যদিকে এস ডি রাজু তার কি বক্তব্য ছিল, তিনি বলেছিলেন যে আমাদের তথ্য চুরি করে নিয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটাই তো মূল আর্গুমেন্ট আমাদের তরফ থেকে। সুতরাং একদম টান টান উত্তেজনাময় একটা মুহূর্ত তৈরি হয়, এবং সেই দিনের মতন কোর্ট বন্ধ হয়ে যায়। সেই কেসটা চলে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে তুষার মেহতা এবং কপিল সিব্বল তাদের মধ্যে লড়াই হয়, এবং সেই ক্ষেত্রে ইডির তরফ থেকে তুষার মেহতা তিনি লড়াইটা করে বলেন যে এই সামগ্রিক ঘটনায় মুখ্যমন্ত্রী যে ঘটনা ঘটিয়ে সেটা কখনোই মুখ্যমন্ত্রীর ঘটানোর মতন কাজ নয়। তিনি কেন আইপ্যাকের দপ্তরে যাবেন? সামগ্রিকটা আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, 8ই জানুয়ারি হঠাৎ করেই আমরা সকালবেলা দেখতে পাই যে আইপ্যাকের দপ্তরে ইডি রেড করেছে, এবং আইপ্যাকের কলকাতার অফিসে ইডি রেড করেছে, এবং আইপ্যাকের যে ফাউন্ডার মেম্বার প্রতীক জৈন তার বাড়িতেও ইডি রেড করেছে। তো ইমিডিয়েটলি আমরা খবর দেখতে পাই যে মুখ্যমন্ত্রী সেখানে চলে গিয়েছেন, প্রথমে তার বাড়িতে এবং তার পরবর্তীতে তার অফিসে। দুটো জায়গাতেই মুখ্যমন্ত্রী যান এবং খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আসেন, যেগুলো তিনি দাবি করেন যে তার পার্টির কিছু তথ্য, খুব গোপনীয় কিছু তথ্য। তার কারণ সামনেই ভোট আসছে, ক্যান্ডিডেট লিস্ট থেকে শুরু করে বিভিন্ন স্ট্র্যাটেজি, যেহেতু আইপ্যাক হচ্ছে স্ট্র্যাটেজিস্ট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তাই জন্য সেগুলো তিনি একদম ভেতর থেকে নিয়ে চলে আসেন। এগুলো ইডির মাধ্যমে অমিত শাহের কাছে পৌঁছানো, এইটা ছিল টার্গেট, এবং এই টার্গেটটা নিয়েই ইডি অ্যাটাক করেছে কয়লা কেলেঙ্কারি মামলার সূত্র ধরে। তো টান টান উত্তেজনাময় একটা ঘটনাক্রম আমরা দেখতে থাকি। তো সেইখানেই একদম সরাসরি সুপ্রিম কোর্ট মন্তব্য করে যে আপনারা তো এই মুহূর্তে যে ঘটনাটা ঘটিয়েছেন 13 তারিখ হাইকোর্টে, একদম হাইকোর্ট বন্ধ করে দিতে হয়েছে। হাইকোর্টে সেদিনের মতন শুনানি বন্ধ করে আবার পরবর্তী দিন ডেট দেওয়া হয়েছিল। তো সেই জায়গাটা আপনারা তো সম্পূর্ণ যন্তর মন্তর বানিয়ে ফেলেছেন। যন্তর মন্তর আপনারা জানেন, সারা দেশ থেকে মানুষ যখনই কোনো প্রতিবাদ করতে যায়, রিসেন্টলি উন্নাওয়ের ঘটনায় যে ভিকটিম ছিলেন, সার্ভাইভার ছিলেন, তিনিও যন্তর মন্তরে গিয়ে বসেছিলেন। তো সেই যে ঘটনাটা, সেই আপনারা হাইকোর্টটাকে যন্তর মন্তর বানিয়ে ফেলেছেন, সম্পূর্ণ প্রতিবাদের জায়গা, আন্দোলন করার জায়গা বানিয়ে
ফেলেছেন। কারণটা কি? কারণটা হচ্ছে কপিল সিব্বল তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে ইডির সামনে দিয়েই তো গিয়েছিল হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে ইডি সেই মুহূর্তে তাদের সামনে থেকে যখন নথি নিয়ে এলো তাহলে সেটা চুরি হলো কিভাবে? তার কারণ অফিসারদের সামনে থেকেই তো তিনি নথি নিয়ে এসেছিলেন। প্রতীক জৈনের বাড়িতে যখন মুখ্যমন্ত্রী যান তখন ইডি অফিসাররা তাকে রেড করছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে, তখন মুখ্যমন্ত্রী গিয়ে প্রতীক জৈনের সঙ্গে কথা বলেন, প্রতীক জৈনের স্ত্রীর সঙ্গে কথা বলেন, তার সন্তানের সঙ্গে কথা বলেন এবং গুরুত্বপূর্ণ একটা তথ্য উঠে আসে যে মুখ্যমন্ত্রী শুধু প্রতীক জৈনের ফোন নিয়ে চলে এসেছেন বা তার পার্টির কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছেন তাই নয়, তুষার মেহতার কথা অনুযায়ী ইডির এক আধিকারিক তার ফোন পর্যন্ত মুখ্যমন্ত্রীকে নিয়ে চলে এসেছেন। তো এই সামগ্রিক বিষয়গুলো খুব ভুলিয়ে যাওয়ার মতন, কিন্তু বিভিন্ন তথ্য সামনে উঠে আসছে এবং অবশ্যই এই মুহূর্তে সামনে আপনারা জানেন যে আসছে এপ্রিল মাসে ভোট, তার আগে এই মুহূর্তে যেভাবে একদম নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছে, ইডি একদম রেড করলো তৃণমূল কংগ্রেস শাসক দল পশ্চিমবঙ্গে, তাদের একটা পলিটিক্যাল অ্যাডভাইজার তাদের দপ্তরে একদম সরাসরি, এই জায়গাটা কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকটা স্ট্র্যাটেজি বিজেপি তৈরি করেছে, তেমনি কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। অন্যদিকে একদম সরাসরি হাইকোর্টের যে ছবিটা উঠে এসছে, সুপ্রিম কোর্টেও সেই ছবিটা উঠে এসছে যে দুই জায়গাতেই একদম দুই যুযুধান শিবির, সেটা ইডি বনাম মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লড়াইটা হয়ে গিয়েছে এবং ক্রমাগত যে লড়াইটা চলছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অমিত শাহ চলছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে ইডি কে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কথা বললেও মূল তার যে অ্যাটাকের পয়েন্টটা ছিল সেটা কিন্তু অমিত শাহ, এবং তিনি অমিত শাহকে ন্যাস্টি হোম মিনিস্টার বলেছেন, নটি হোম মিনিস্টার বলেছেন, তিনি বারংবার এই ইডি পাঠিয়ে দেন এই ধরনের অভিযোগ করেছেন। সুতরাং সামগ্রিকভাবে একদম বিরোধী রাজ্যগুলোতে যে একটা মেশিনারি ইউজ করা, মানুষকে ভয় দেখানো কিংবা পলিটিক্যাল পার্টিগুলোকে ভয় দেখানো, এই বিষয়গুলো কিন্তু আবারও উঠে আসছে সামনে। সেটা বিরোধী রাজ্য হতে পারে কিংবা মহারাষ্ট্র রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি ডিজাইন বক্স একদম অজিত পাওয়ার তার যে পার্টি, তার পার্টি পলিটিক্যাল অ্যাডভাইজার, তাদের ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি পুনে পুলিশ অ্যাটাক করেছে, সেই নিয়ে আমরা খবরও করেছি। সুতরাং সামগ্রিকভাবে একদম বিজেপি বিরোধী যারা বা বিজেপির সঙ্গে থেকেও যারা একটু বিজেপি বিরোধিতায় মক্ত হচ্ছে বা বিজেপিকে নিয়ে মজা করছে, সেই তাদেরকে অ্যাটাক করা, এটা কিন্তু একটা নতুন প্রেক্ষিত উঠে আসছে। আমরা জানি না এর সত্যতা কি, তবে রাজনৈতিক মহল কিন্তু এই নিয়ে ওয়াকিবহাল। এবং আপনাদেরকে জানাই এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কিন্তু সরাসরি জানিয়েছে যে সামগ্রিকভাবে সেদিনের সিসিটিভি ফুটেজটা যাতে সুরক্ষিত করে রাখা হয়, যখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন প্রতীক জৈনের বাড়িতে তার অফিসে, এবং সামগ্রিক ফুটেজটা কিন্তু সুরক্ষিত করে রাখতে বলেছে সুপ্রিম কোর্ট। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা ধাক্কা সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটা হচ্ছে যে ইডি অফিসারদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাতে এফআইআর করা যায়, ইডির যারা আধিকারিক এসেছিলেন তাদের বিরুদ্ধে যাতে এফআইআর করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে একটা স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট বলেছে যে আপাতত যখন তদন্ত চলছে তখন ইডির আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর এই মুহূর্তে করা যাবে না। সমস্তটা রাখলাম আপনাদের সামনে। এই মুহূর্তে অবশ্যই প্রাথমিকভাবে লড়াইটা ছিল পশ্চিমবঙ্গে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস, তার পরবর্তীতে লড়াইটা হয়ে গেল ইডি বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরবর্তীতে এখন যেদিকে যাচ্ছে সেটা একদম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অমিত শাহ। আপনাদের সামনে রাখছি সম্পূর্ণ আপডেট, প্রতি মুহূর্তের আপডেট। তবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেনকা গুরুস্বামী যেভাবে একদম সরাসরি দাপটের সঙ্গে ইডির অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.বি. রাজু তাকে টিউশন পড়ালেন, সেটা কিন্তু বেশ খানিকটা দৃষ্টি আকর্ষণীয় হয়েছিল। আপনাদের মতামত দেখার অপেক্ষা রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।